সবাইকে স্বাগত জানাচ্ছি কুয়াশা ক্লাসিকে। আমি আরজে শারমিন, আর আপনারা আছেন আমার ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা একটু অন্যরকম, একটু ভিন্নধর্মী গল্প শুনতে যাচ্ছি। তো যাই হোক, গল্প শুনতে শুনতে বুঝতে পারবেন চমৎকার গল্প। গল্পটি শুরু করবার আগে জানিয়ে দিচ্ছি যে এই গল্পের প্রতিটি চরিত্র কাল্পনিক, মৃত অথবা জীবিত কোনো চরিত্রের সঙ্গে যদি কোনো সাদৃশ্য থাকে তবে তা সম্পূর্ণ কাকতালীয়। এখন জানিয়ে দিচ্ছি আজকের গল্পটির নাম কি। আজকের গল্পটির নামটাও কিন্তু খুবই ইন্টারেস্টিং, যেটা শুনলে আপনাদের কাছে মনে হবে যে আসলে একটা ইউনিক কিছু হতে যাচ্ছে বা একটা ইউনিক কোনো গল্প শুনতে যাচ্ছেন আজকে আপনারা। আজকের গল্পটির নাম হচ্ছে একটি ভাইরাল খুন। লিখেছেন মাকসুদা মেঘনা এবং নাট্যাংশ পরিচালনায় ছিলেন আনিকা চৌধুরী প্রিয়ন্তী। আমি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের গল্প, যার নাম একটি ভাইরাল খুন। চলুন গল্প শুরু করা যাক। এ পাড়ার বাড়িগুলি সব একই প্যাটার্নের, সারি সারি প্রায় একই রঙের, একটু আধটু এদিক সেদিক শেডের রং ব্যবহার করায়। বাইরের যে কেউ চট করে ধাঁধায় পড়ে যাবেন। দূর থেকে দেখলে মনে হয় সবকটা বিল্ডিংকে ইউনিফর্ম পরিয়ে স্কুলের অ্যাসেম্বলিতে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। তবে খুব খেয়াল করলে সব জায়গায় কিন্তু একটু বেয়ারা, একটু অন্যরকম, যা ট্র্যাকের বাইরে কিছু না কিছু থাকেই। এ পাড়ার শেষ বাড়িটা ঠিক তেমন। নতুন টিনের চাল যেমন কড়া রোদে রিফ্লেক্ট করে চোখে অস্বস্তি লাগায়, শেষ বাড়িটার বিদঘুটে রঙও তেমন। এর বাড়ির ডান পাশে সরু গলি দিয়ে একটু এগুলে ছোটখাটো একটা পার্ক মতন। গাছগাছালির বারবারন্ত না থাকলেও একেবারে যে ন্যাড়া তা নয়, বেশ কিছু বনজ এবং পারিজাতের ফুল গাছ পার্কটার শোভা বর্ধনে অত্যন্ত বিনয়ের সাথে কাজ করে যাচ্ছে বলতেই হয়। শেষ বাড়িটার বা পাশের ছোট্ট পার্কটার শেষ সীমানায় অন্তিম বর্ডার। শেষ বাড়িটা নিয়ে এত ভূমিকা কেন করছি? কারণ বাড়িটা একজন বিখ্যাত গায়কের। ভদ্রলোক নিরিবিলি থাকতে পছন্দ করেন ভীষণ। সামাজিক বা পারিবারিক গ্যাদারিং বরাবরই উনি এড়িয়ে চলেন। একলা থাকা ভীষণ আত্মসংযমী মানুষ। কারণ পাবলিক ফিগারদের নিয়ে নানান ধরনের গসিপ আজকাল সোশ্যাল মিডিয়ায় তোলপাড় না হলে ঠিক মানুষ ওনাদের নিয়ে মত্ত থাকেন না। অথবা আরও পরিষ্কার করে বলতে হয়, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় আজকালকার হাল ফ্যাশন। এসবের ধারের কাছে সৌরভ সেন নেই। আসলে কেউ কেউ তার নিজস্ব সৌরভে এতটাই সুরভূতি হয়ে জন্মান, তাদের আর আলাদা কোনো ফিউম বা পারফিউমের প্রয়োজন পড়ে না। অন্তত মিষ্টি এবং মায়া জাগানো আশ্চর্য মোহময় কণ্ঠ নিয়ে ভদ্রলোক এই পৃথিবীতে এসেছেন। ওনার গান একসঙ্গে 2-3টা শুনলে যে কেউ নেশার মতো মোহগ্রস্ত হয়ে পড়তে পারেন। মৃতভাষী জনপ্রিয় শিল্পীর বন্ধুবান্ধবের সংখ্যাও খুব করুণ। কি জানি এত বেশি সৌরভ সবাইকে ঈর্ষান্বিত করে যে সত্যিকারের বন্ধুত্বের জায়গাটা খালি রাখে কিনা কে জানে। থাক সেসব কথা। আমি একবার একটা খুব ঘরোয়া জলসায় ওনার লাইভ গান শুনেছিলাম। শোনার পর থেকে আমার কান আর অন্য কোনো ভয়েস নিতেই চাচ্ছিল না যেন। ইস, এত মিষ্টি গলায় পিঁপড়া উঠে যায় না? আজ সকালে সবকটা পত্রিকার প্রথম পাতায় সৌরভ সেনের মৃত্যুর খবর বেরিয়েছে। তবে মৃত্যুটা স্বাভাবিক নয়। কে বা কারা ওনাকে খুন করে দিওয়ানে শুইয়ে রেখে গেছে। সারা বাড়ি মোটামুটি লণ্ডভণ্ড বললেও ভুল হবে। আবহাওয়া অফিসের পূর্বাভাস বঞ্চিত কোনো সাইক্লোনই এমন ঘটাতে পারে। পৃথিবী বিখ্যাত এবং জনপ্রিয় শিল্পীর এমন মর্মান্তিক মৃত্যু যেন মেনে নেওয়া যাচ্ছে না। ভদ্রলোক জীবিত অবস্থায় যতটা নীরব ছিলেন, মৃত অবস্থায় ততটাই সরব হলেন। কিরে, তুই কি মানুষ নাকি অন্য কিছু? এই দিনে দুপুরে সাটা নামায়া দোকানটার ভিতরে তুই তো গরম বানায় কবর বানা ফেলাইছস। করতাছসটা কি তুই? আর তোর মোবাইল বন্ধ কেন? বড় ভাই অক্ষণে যাবার কইছে তোরে। কারেন্ট গেছে গা, কাম করমু কেমনে? দিন রাইতে কম্পিউটার দিকে চা থাকা আরামের কাম নেই। লগে 2 হাত চালাইতে হয় মেশিনের মতন। কেন বড় ভাই এখন আবার ডাকে কেন? ভাইয়ে খেপছে তোর উপরে। ফোন বন্ধ পাইতেছে বারবার তোর। কোন লেখকে বলে তারে ফোন দিতে দিতে বেহুশ হয়ে যেতেছে। এই যে ভাই ফোন দিছে, ল কথা ক। আসসালামু আলাইকুম। জি ভাই, ফোনে চার্জ নাই, মনে আসিল না। জি ওইটাই করতে আসছিলাম। না মাত্র ধরছি, একটু সময় তো লাগবই। ভাই এত অস্থির হলে চলবো? আর রাইটারের হাতের লেখা খুব অপরিষ্কার, বুঝা টাইপ করতেছি।
এই জন্য একটু সময় বেশি লাগতেছে। জি জি ভাই, না না ওইটা কোনো সমস্যা না, ওইটা করমুনে। 8 ফর্মারে আমি ফন্ট বড় করে 9 ফর্মা বানাই দিছি, মূল্য 50 টাকা বাড়াই দিয়েন। আচ্ছা আমি চেষ্টা করতেছি ভাই। আচ্ছা আচ্ছা, আলতাবের লগে আপনারা হেনাই তো এখন। জি, কারেন্ট আইলে ওইটা নিয়েই বসমো। যাই আইসে কারেন্ট, তুই কাম করতে এলে আমি যাইগা। আরে চা খায়া যা, 2টা মালাই চা নিয়ে আয়গা যা। এই গরমে মালাই চা না খায়া ওই বিউটি বোর্ডিং এর দই খাগা, মাথা ঠান্ডা হইব। চা না খাইলে মাথা এখন ধপ মাইরা থাকবো। ঘুমাইতে আসিলাম না, দই পরে খামুনে। আসলে তো লেখার অবস্থা দারুণ করুন, লেখক কেডা? নতুন লেখক, কত শত লেখা টাইপ করলাম। বাপের জন্মে এমন খারাপ হাতের লেখা জীবনে দেখি নাই। লেখা দেখা মনে হয় তেল চূড়া কালির মধ্যে ডুবায়া সাদা কাগজের উপরে ছাইরা দিছে, আর তেল চূড়ার হাত পায়ের চাপে এই দুর্দর্শর লেখা হয়েছে। তুই খারা, আমি চা দিবার কয়ে লই। ওই সম্রাট, 2টা মালাই চা দিয়া যা রফিকের ঘরে। তুই যা তো নিয়ে আয়, সম্রাট আমার দোকানে আইব না, ওর ওই দিন দাবরানি দিছিলাম। আরে আইব, আমি ডাকছি না, আইব আইব। আচ্ছা, তুই যে এত এত লেখকের লেখা টাইপ করস, তুই তো একদিন নিজে একটা বই লেখা ফেলাতে পারবি। আর বড় বাইরে কইলেই তো বাইরে ছাপানোর ব্যবস্থাও করে দিব। হ, দীক্ষা দীক্ষা লেখা আর মাথার ভিতর থেকে লেখা এক জিনিস হইল। এই কামটা যখন প্রথম করতাম তখন খুব কষ্ট হইতো। কম্পিউটারের দিকে ছায়া থাকতে থাকতে আগে তো সইসা ফুল দেখতাম, কিন্তু ভাগ্যের ফেরে কামটা সাইরা যাওয়ার কোনো ভাবা ছিল না। অতদিন জেল খাটার পর। কি কস, তুই জেল খাটছস? হেই এত জানি না। চুরি চামারি করছিলি নাকি, নাকি খুন খারাপই? কিছুই করি নাই, খুনের চাক্ষুষ সাক্ষী ছিলাম। চাচাতো বোনের জামাই উল্টা আমারই ফাঁসায় দিছিল। সম্রাটের মালাই ছাড়া একেরে ফাঁস খালাস। আচ্ছা, চাচা তো বোনের জামাই ফাঁসাইল তোরে, চিন্তাটা করছস? আপন জনয়া কি কামটা করলো? যে আয়েস কইরা চুরুত চুরুত শব্দ কইরা চা খাইতেছস, তোর চা শেষ হইতে 14 মাস লাগবো। একটানে পিয়া ভাগ হেনতে। এত শব্দ থাকতে 14 মাস কইলিকে? হ বুঝছি, 14 শিকের ভাত খাইছস তো। এই জন্যেই মাইনসেরে নিজের দুঃখের কথা আর কইতে নাই। কথা বড় খারাপ জিনিস। কথা, শব্দ, এইসবের ভুলভাল ব্যবহার মানুষকে খুব কষ্ট দেয়। হ, তুই যে বর্ণনা দিলি, তুই লেখকের গল্প টাইপ করতে করতে পুরো রাইটার হয়ে গেছিস গা, শিওর। চা খাওয়া শেষ হলে ভাগ তুই, আমার হাতে অনেক কাম, এটা আগে কমপ্লিট করতে হইব। গল্পটা কি এর রে? এত মনোযোগ দিয়ে লিখতেছস, কয়টা লাইন পইরা হুনা তো। চা শেষ করতে করতে গল্পের ধরনটা একটু বুঝালই। অহনো তোর চা শেষ হয় নাই, খালি কিছু মুখ দেশ না কিছু মুখের লগে তোর চাও থাকে। আরে বেটা পড় না। লেখক গো খেয়াল খুশি মতো লেখা গল্প শুই না, তোর কাম কি? আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর লস যা। এই তো দেখছস তো, একটু আগে তুই আমার জ্ঞান দিলি যে কথা বড় খারাপ জিনিস। কি যেন কইলি? ওই কথা, শব্দ, এইসবের ভুলভাল ব্যবহার মানুষের ব্যাপক কষ্ট দেয়। আমি ছোট কাম করি তো, এর লেগে আমার কথাটা কইলি। আদার ব্যাপারই জাহাজের খবর লইতাছে। আরে মনে কষ্ট পাইস না, মুখ ফসকে বাইরে হয়ে গেছে বন্ধু। ব গল্পটা খুবই ইন্টারেস্টিং, পুরাটা টাইপ করে শেষ করি, তোরে মুখে মুখে শোনা মনে। আজ সকালে সবকটা পত্রিকার প্রথম পাতায় সৌরভ সেনের মৃত্যুর খবর বেরিয়েছে, তবে মৃত্যুটা স্বাভাবিক নয়। বাংলা বাজারের ঘিঞ্জি এলাকায় ঢুকলে কেবল পুরনো বই আর কাগজের ঘ্রাণ নয়, তার সঙ্গে সঙ্গে আজকাল বিরিয়ানি, তেহারি আর ভাজা পোড়ার লোভনীয় ঘ্রাণও নাকে আসে। অলিতে গলিতে সব মুখরোচক খাবারের পসরা, বই পুস্তকের সঙ্গে মিলেমিশে একাকার। সরু মোটা সব ধরনের গলিতেই রাজ্যের জ্যাম লেগে থাকা এই এলাকাটা সবচেয়ে প্রিয় এবং পছন্দের জায়গা হচ্ছে লেখক প্রকাশকদের। এখানকার ছোট্ট একটা বইয়ের দোকানে প্রুফ রিডারের কাজ করে রফিক। সারা বছরই রফিকের ব্যস্ততা, দম ফেলার ফুরসত নেই। রফিকের সবচেয়ে বিরক্ত লাগে বই মেলার আগে আগে নতুন পুরনো অনেক লেখকরাই এই খুপড়ি দোকান ঘরে এসে রফিকের ঘাড়ের উপর বিরক্তি আর অন্যদের গরম নিঃশ্বাস ফেলে শ্বাসরুদ্ধকর অবস্থায় ঘন্টার পর ঘন্টা সময় কাটান। প্রত্যেকটা সৃষ্টির পেছনে কিছু অনবদ্য ব্যাখ্যা গোপনে থাকবেই। বইমেলায় আমরা ঝকঝকে তক্তকে মলাটে বাঁধা যে ছাপার অক্ষরগুলো হাতে পাই, তার পেছনে থাকে অসম্ভব পরিশ্রম
এবং যন্ত্রণাদায়ক সময়ের মিনিট, সেকেন্ড আর ঘন্টার পই পই হিসাব। ওসব নিয়ে ভেবে রফিকের কি কাজ? রফিক তো আর লেখকও নয় কিংবা শৌখিন পাঠকও নয়, তবে লেখক পাঠকের সঙ্গে একটা গোপন নিবিড় সম্পর্ক কিন্তু রফিকের আছে বইকি। সেই সম্পর্কের সূত্র ধরেই প্রায় সপ্তাহখানিক পর একটি মানবিক খুনের নবীন লেখক আজাদ রহমান এই মুহূর্তে রফিকের ছোট্ট দোকান ঘরে নীল প্লাস্টিকের রংজোলা চেয়ারে বসে দরদর করে ঘামছেন। কারণ বাংলা বাজারের পুরো এলাকায় ইলেকট্রিসিটি লাইনে কি যেন একটা সমস্যা হয়েছে। সঠিক সে সমস্যার মূল খবর রফিকের কাছে নেই। এমুক অমুক করে খবর এ পর্যন্ত আসতে আসতে অবশ্যই খবরের কিছু ভুলভাল যুক্তি এতক্ষণে ছড়িয়েছে, কিন্তু নবীন লেখককে রফিক কি যুক্তি দিয়ে শান্ত করবে সেটাই বুঝতে পারছে না। লেখক ভদ্রলোক যথাসম্ভব ভদ্র ভাষায় এবং চিৎকার না করেও রফিককে স্যালাইনের মতো 50 ফোঁটা ফোঁটা কথার সূঁচ ফুটিয়ে বিষিয়ে তুলছেন। উফ, অসহ্য গরমে একবার মন চাইছে লেখককে সিনেমার কায়দায় দড়ি বেঁধে ইলেকট্রিক শক দিতে। ভাগ্যিস ইলেকট্রিসিটি নেই। ঘন কালো মেঘে জমে থাকা আকাশ ঝুম বৃষ্টিতে পরিষ্কার হয়। সম্ভবত তেমনি ভদ্রলোকের রাগের মাত্রা অনেকখানি কমে এবার স্বাভাবিক কথাবার্তার মতো লাগছে। স্যার, আমি তো আপনার সামনেই ফোন দিলাম, মনে হয় না 3-4 ঘন্টার আগে আজকে কারেন্ট আসবো। এটা কি মগের মূল্যক নাকি? এদেশের সিস্টেমে এত গাফিলতি, মাঝে মধ্যে মনে চায় এদেশের বড় বড় মানুষগুলোর মাথার মধ্যে আছেটা কি সেটা দেখতে। স্যার, পিজি হাসপাতালের একজন নামকরা ডাক্তারের গল্প শুনছিলাম। সে বলে মাথার খুল্লি খুললা ব্রেন বাইর করতে পারে, তার লগে আপনি যোগাযোগ করতে পারেন। আপনারা কবি মানুষ, সাহস কইরা খাড়ায়া ব্রেন খোলা অপারেশন দেখলে আপনারা তো 4টা গল্প লিখতে পারবেন। রফিক সাহেব, আমি যথেষ্ট মার্জিত হবে এই গরমের মাঝেও আপনার সাথে কথা বলছি। দয়া করে আমাকে আর রাগান্বিত করবেন না। আমি হার্টের পেশেন্ট, 2টো রিং পরানো আছে। স্যার, আমি তো আর অত জ্ঞানীগুণী মানুষ না, আপনার মতো বড় লেখক কবিও না, সেই জন্য গুছায় গুছায় কথা হইতে পারি না। যা মনে আসে বইল্লা ফেলাই। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ক্ষমা সুন্দর দৃষ্টি? আপনি কি বুঝতে পারছেন আমাকে কত বড় ঝামেলায় ফেলেছেন আপনি? গত সপ্তাহে পাণ্ডুলিপিটা পিডিএফ করে আমাকে পাঠাবার কথা, ওটা দিয়ে বইমেলার আগে প্রচারণার কাজ করতে হতো আবার, অথচ আজকে আপনি আমার কাছে নানান বাহানা দেখাচ্ছেন। আপনার 16 আনা আমি কমপ্লিট করে রাখছি, কিন্তু কিভাবে যে এত বড় ভুল হয়ে গেল বুঝতাছি না। একটু ধৈর্য ধরেন, কারেন্টটা আসুক। কারেন্ট আসুক মানে? আমার যদি সম্ভব হতো আমি এই মুহূর্তে আপনার কাছ থেকে পাণ্ডুলিপিটা নিয়ে যেতাম। স্যার, আমি এখানে চাকরি করি, পরের গুলামি করি, ভুল ভ্রান্তি সবেরই হয়, আমারও হইছে, মাফ করে দেন। দেখুন, কিছু কিছু ভুল কখনো ক্ষমা করা যায় না, আর করা উচিত না। আসল সত্যটা না কইলে মনে হয় আপনি বাইর যাবেন না। এই ঠাডা গরমে আপনি কেমনে বৈশা বৈশা সিদ্ধটা হইতাছেন, আপনার ধৈর্য দেখে আমি তাজ্জব হয়ে যাইতেছি। হোয়াট? আসল সত্য মানে? তার মানে এতক্ষণ পর্যন্ত আপনি আমার সাথে যা যা বলেছেন তা নাটক, মিথ্যে? স্যার, শান্ত হন, হার্ট ফেল করবেন তো। শাট আপ! সত্যটা বলুন, কোনো প্রকারের বাজে কথা মিশ্রিত মিথ্যা না, কেবল সত্যটা বলবেন আপনি আমাকে। স্যার, এই যে ধরেন আপনারা গল্প উপন্যাসগুলো যে লেখেন, এগুলার কোনো ফটোকপি বাসায় রাখেন না? মানে আপনি মূল কথা বলুন রফিক। আমি আমার মূল পাণ্ডুলিপি সাথে আমার নোট খাতা সহ আপনার কাছে দিয়ে গিয়েছিলাম। আপনি কি করেছেন বলেন তো? একদম পরিষ্কার সত্য কথা বলবেন, নইলে কিন্তু আমি আপনাকে পুলিশে দেব। স্যার, আপনার পাণ্ডুলিপির শেষের 9টা পাতা আমি খুঁজে পাইতেছি না। কোনোভাবে পিন খুললে অন্য কোনো কাগজপত্রের সাথে হারাই গেছে মনে হয়। গত একটা সপ্তাহ আমি পাগল কুত্তার মতো পাণ্ডুলিপিটা খুঁজতাছি। স্যার, আপনি আমার একটু সময়টা দেন, কোনো জায়গায় অবশ্যই আছে। আপনি কি বলছেন আপনি জানেন? আপনি তো আমাকে হার্ট ফেলের মতো অবস্থায় ফেলে দিয়েছেন। পাণ্ডুলিপির কোনো কপি তো দূরের কথা, কোনো রাফ কপিও আমার কাছে নেই। তার চেয়ে বড় কথা, একবার লিখে ফেললে কোনো লেখার কোনো কিছুই আমার মনে থাকে না। ও মাই গড, এখন কি হবে? আপনি একটু শান্ত হয়ে বসেন, পাওয়া যাইব। গত সপ্তাহের ঘটনা নাকি তারও আগের, তাও তো বোঝা যাচ্ছে না। আপনাকে আমি আর চুল পরিমাণ বিশ্বাস করতে পারছি না। এই ঘটনা আপনি আমাকে এতদিনে জানাচ্ছেন, আর এত 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 গল্প বানিয়ে আমাকে মিথ্যে আশ্বাস দিচ্ছিলেন। সাংঘাতিক ক্রিমিনাল তো আপনি। আমি আপনার নামে মানহানির মামলা করব, ক্রিমিনাল কেস করব। স্যার, এই বিষয়টা আপনি এখনো প্রকাশকরে জানান না। আপনার পায়ে ধরি,
আপনি একটু দেখেন না কষ্ট করে নতুন করে 9টা পাতা লেখা যায় কিনা। আপনি অবশ্যই পারবেন, আমি জানি স্যার। তাইলে আমার সমস্যার সমাধানটা হয়ে যাব। স্যার আপনি আমার ছাড়ুন, কথাটা শুনেন ছাড়ুন, স্যার। পাছাড়ুন, প্লিজ স্যার, পাছাড়ুন। প্লিজ। পাছাড়ুন বলছি। নবীন লেখক আজাদ রহমানের একটি ভাইরাল খুন এবছরের বইমেলায় বেস্ট সেলার, অথচ মানবিক খুনের ভেতরের অমানবিকতা জানার জন্য কোনো উপায় রইল না। কেননা সেদিন বাংলা বাজারে রফিকের সেই ঘুপচি কম্পিউটার ঘরে হঠাৎ স্ট্রোক করে আজাদ রহমান মারা যান। মৃত্যুর সময় অবশ্য উনি অত বড় খ্যাতিবান লেখক ছিলেন না, বরং ওনার মৃত্যুর পর ওনার লেখা ভাইরাল খুন ভদ্রলোককে রাতারাতি বিখ্যাত কিংবা স্টার করে দিল। উনি বেঁচে থাকলে এই বই আসলে কত কপি বিক্রি হতো বলা মুশকিল। কিন্তু লেখকের এই মৃত্যুর কারণ এই বইমেলায় 10ম এডিশন শেষ করল প্রকাশক। আজকাল যুগের হাওয়াই কেমন উড়াধুরা লাগে, কখন কি নিয়ে যে মানুষ কাকে কিভাবে ভাইরাল করে দিয়ে বসে থাকে বোঝা কঠিন। যথারীতি আজাদ রহমানের একটি ভাইরাল খুন প্রকাশিত হওয়ার পর ওই প্রকাশনা ঘরে অসংখ্য খুন খারাপি হত্যা থ্রিলারের পাণ্ডুলিপি জমা পড়তে থাকলো। কেননা বছরের পর বছর মেলায় এই প্রকাশনী নতুন আর কি অমানবিক খুনের রহস্য নিয়ে আসছে সেটার উপর নির্ভর করছে প্রকাশকের ব্যবসা। পরপর 3 বছর একটি ভাইরাল খুন ব্যাপক ব্যবসা করার পর এবার রহস্যের পাখা উল্টো দিকে পাল তুলল যেন। কারণ ভাইরালও বিষাক্ততা ছড়ায় বই কি। আজকে সকালে তাই বাংলা বাজারে আবারও তোলপাড়। একটি মানবিক খুনের প্রুফরিডার তো আপনি, তাই না রফিক সাহেব? জি আপা। লেখক আজাদ রহমানের মৃত্যুর সময় একমাত্র আপনিই তো সেখানে ছিলেন, তাই না? জি না ম্যাডাম, সে তো হাসপাতালে মারা গিয়েছিল, আমার সামনেই স্ট্রোক করছিল, তার হার্টের রোগ ছিল। আপনি কি এর আগে হার্ট অ্যাটাকের কোনো পেশেন্টকে কাছ থেকে দেখেছিলেন? জি না ম্যাডাম, তবে সিনেমায় তো দেখছি হঠাৎ করে বুকের মধ্যে ব্যথা উইটটা স্যাত করে ধরে আর লগে লগে শেষ। আর বাস্তব জীবনে দেখলাম এই লেখক সাবরে হার্ট ফেল করলো আর জাগাত শেষ। একটু আগে তো বলছিলেন উনি হাসপাতালে মারা গেছেন, তাহলে লগে লগে জাগাত শেষ এত নিশ্চিত হয়ে কিভাবে বলছেন? ম্যাডাম, পুলিশ দেখলে এমনি আমার আত্মায় পানি থাকে না, তার উপরে আপনি আবার মহিলা পুলিশ, কি কইতে কি যে কমু আল্লাহই জানে। আমি তো ম্যাডাম এই খুনের কিছু জানি না। আমি কি আপনাকে একবারও বলছি লেখক আজাদ রহমান খুন হয়েছেন? আপনি স্বাভাবিক মৃত্যুকে খুন বলতেছেন কেন? ম্যাডাম, আমি এত খুন খারাপি লেখালেখি টাইপ করতে করতে ভুলে খুন বইলা ফেলাইছি, সরি ম্যাডাম। আপনার পড়াশোনা কতদূর? ইন্টারে 2nd ডিভিশন, 6 নম্বরের জন্য 1st ডিভিশন পাই নাই। প্রায় রাইতেই এই আফসোসে ঘুমাইতে পারি না। আপনি এমনিতেও বেশি কথা বলেন নাকি মহিলা পুলিশের ভয়ে বেশি কথা বলতেছেন বলেন তো? আচ্ছা, বাই দ্য ওয়ে, মৃত্যুর আগে আজাদ রহমানের সঙ্গে কোনো বিষয় নিয়ে কি আপনার কোনো কথা কাটাকাটি বা কোনো ঝামেলার মতো কিছু হয়েছিল নাকি? না না ম্যাডাম, লেখক সাহেব তো আমার লগে নানা ঠাট্টা তামাশার গল্প করতেছিল। আর সে যে এত বড় লেখক, তার বইটা যে হিট করব সেটা আমি তখনই বুঝতে পারছিলাম। প্রচণ্ড গরমে দীর্ঘ সময় বসে থেকেও আজাদ রহমান ঠাট্টা তামাশার গল্প করছিলেন? স্ট্রেঞ্জ। ম্যাডাম, সে তো মরে গেছে, নাইলে তারে জিগায় সত্যটা জানতে পারতেন। আমি তো ওর মিথ্যা কথা বলি না। আচ্ছা, আপনি বিধান সরকার নামে কাউকে চেনেন? না তো ম্যাডাম, সে কেডা? উনিও একজন নবীন লেখক, আপনার তো জানার কথা। ভদ্রলোকের একটা পাণ্ডুলিপির কাজ আপনাদের এই প্রকাশনায় কিছুদিন চলার পর বন্ধ হয়ে গেছে। কি জানি, কইতে পারলাম না ম্যাডাম। ঠিক আছে, আপনি আপাতত আমাদের না জানিয়ে ঢাকার বাইরে এমনকি অন্য কোথাও যাবেন না। আজাদ রহমানের মৃত্যু রহস্য নিয়ে যে ইনভেস্টিগেশন চলছে, এটা শেষ না হওয়া পর্যন্ত আপনাকে আমাদের প্রয়োজন পড়বে, ঠিক আছে? কিছু মনে করেন না, আমাগো দেশটা কেমন জানি আউলায় গেছে ম্যাডাম। বই বেইসা লেখকের অনেক নাম ধাম ভাইরাল হয়েছে তো, এই জন্য মরা মানুষটারও নিস্তার দিতেছে না। আপনার উপর আমাদের নজর থাকবে, ওকে? আপা, আমি কোনো দোষ করি নাই, খামাখা আমারে থানা পুলিশের প্যাঁচে ফেলায়েন না। থানা পুলিশের প্যাঁচ বড়ই খারাপ জিনিস। আমার এই শিক্ষা না না মানে থানা পুলিশ ভয় করে অনেক। আমাকে হয়তো এবার ঘন ঘন আপনাদের বাংলা বাজার এলাকায় আসতে হবে। আচ্ছা, দোয়া দুরুদ বা ইসলামিক বইগুলো কোন প্রকাশনীতে পাওয়া যাবে বলেন তো? আমার দাদির জন্য একটা ওই ইসলামিক বই লাগবে আর কি। আমি আইনা দিতেছি, আপনি বসেন। শামীম হায়দার আসলে একটি বাহানায় রফিকে বাইরে পাঠাতে চেয়েছিলেন এবং সেটা পারলেনও। কিন্তু এইটুকুন কম্পিউটার ঘরের গাদা গাদা কাগজপত্র, বই, পুরনো পাণ্ডুলিপির ভিড়ে
একটি ভাইরাল খুনের কোনো কিছু পাওয়া গেল না। যাবে না নিশ্চিত, তবুও কখনো কখনো খুব অবহেলায় পড়ে থাকা তুচ্ছ কোনো ক্লু থেকে বিরাট কিছু বের করা সম্ভব হয়। আজাদ রহমানকে যদি কেউ খুন করেই থাকেন, তবে সেটা যে রফিক নন এটা নিশ্চিত, কারণ রফিকের কোনো লাভ নেই এই নবীন লেখককে খুন করে। তাছাড়া এই 3 বছরে যত টাকা আয় করেছে, একটি ভাইরাল খুন তার কানাকড়ির লাভের ভাগ রফিক যে পায়নি সে ব্যাপারে পাক্কা এবং নিশ্চিত খবর পুলিশ ডিপার্টমেন্টের কাছে আছে। ময়নাতদন্তের রিপোর্ট যদি আগের বারের মতোই স্বাভাবিক হার্ট ফেইলের কারণে মৃত্যু এমন হয়, তবে কেসটা বন্ধ হয়ে যাবে শিগগিরই। অথচ আজাদ রহমানের বাল্যবন্ধু ইমতিয়াজ আহমেদ ধারণা আজাদ রহমানের মৃত্যুটা স্বাভাবিক নয়। ভদ্রলোক দেশের বাইরে থেকে এসে সমস্ত বিষয়টা নিয়ে নতুন করে তোলপাড় করছেন। কি জানি, রফিকের কথাই হয়তো ঠিক। ভদ্রলোক মৃত্যুর পর এমনভাবে ভাইরাল হয়েছেন, লাশ কবর থেকে তুলে দফায় দফায় ময়নাতদন্ত করার বিষয়টাও হয়তো ভাইরাল করার পায়তারা চলছে। সত্যি দেশটা যেন কেমন এলোমেলো অবস্থা। রফিকের আঞ্চলিক ভাষায় যাকে বলে আউলাইয়া গেছে। স্বামী ম্যাডাম আসতে পারি নাকি? আসুন। ম্যাডাম, আপনার রফিক তো পালিয়েছে। আমার এই পুলিশি চাকরি জীবনে একটা অদ্ভুত বিষয় খেয়াল করেছি। আপনি যখনই কাউকে বলবেন আমাদের অনুমতি ছাড়া কোথাও যাবেন না, তখনই সে সবার আগে ওই কাজটাই করবে। যাক, আশা করি খুব দ্রুতই ধরা পড়বে। এই রফিক লোকটা কিন্তু খুব একটা সুবিধা নয়। আমার ওর উপরে সন্দেহ হয়। লেখক সাহেব যদি মার্ডার হয়েই থাকে, তাহলে তার খুনি যে রফিক তা আমি শতভাগ নিশ্চিত। কি বলছেন? কোনো প্রমাণ ছাড়া আপনি কিভাবে একজন মানুষকে এত নিশ্চিতভাবে খুনি বলছেন? এটা কিন্তু অন্যায়। যতক্ষণ আমাদের হাতে প্রমাণ না আছে ততক্ষণ এই কেস যথেষ্ট ধোঁয়াটে। তাছাড়া লেখককে খুন করে রফিকের কি লাভ? ম্যাডাম, সব খুন যে সবসময় লাভের জন্যই হয় না, সেটা আশা করি আপনি বুঝতে পারেন। রফিকের ডিটেলস আমাকে জানাতে বলেছিলাম, ওটা কতদূর? ওর লাইফ হিস্ট্রিটা জেনেই তো আপনার কাছে এলাম। তো এতক্ষণ মূল কথাটা না বলে আপনি তো দেখছি ন্যাকা মেয়েদের মতো কথা বলছেন। ওই আর কি। ঠিক আছে, বলুন। আচ্ছা শুনুন তাহলে। ওই 16-17 বছর বয়সের থেকে নাকি রফিক লোকটার খুন করাটা এক ধরনের নেশা। হোয়াট? আপনি হেয়ালি করছেন কেন মিস্টার বরকত? কথার অযথা ডালপালা ছেঁটে মূল বিষয়টা ছোট করে বলুন। বাংলা রচনার মতো সূচনা, প্রারম্ভিক, উপকারিতা, অপকারিতা ওসব না বলে ডিরেক্ট উপসংহারে চলে আসুন। আমার হাতে আরও কাজ আছে। উপসংহার থেকেই যে সবসময় ফাইনাল রেজাল্টটা ক্লিয়ারলি পাওয়া যায় না, এর জন্য ওই প্রারম্ভিক, বডি, ডালপালাগুলো একটু ঘাটতে হয়। কিছু মনে করবেন না, আমার প্রতি সরি মানে আমার কাজের প্রতি আপনার আস্থা তো কম কেন বলেন তো? সেটা কি মেহলিগোর কারণে? যদি তাই হয় তবে আপনাকে বলে রাখা ভালো, এ যাবৎকাল পর্যন্ত আমি কোনো কেস আনসলভড অবস্থায় রাখিনি। বরং এ ধরনের ব্যর্থতা সম্ভবত আপনার ঝুলিতে বেশ কয়েকটা পড়ে আছে, তাই? হ্যাঁ, আমাকে আপনি পছন্দ নাই করতে পারেন, কিন্তু ওয়েট, আপনাকে পছন্দ করা না করা মানে? আমি বা আপনি তো বন্ধু নই, আমরা জাস্ট কলিগ। হ্যাঁ কলিগ, বাট কলিগরা কি মানে ভালো কলিগরা কি ভালো বন্ধু হতে পারে না? আমি প্রফেশনাল কলিগ হওয়াটাকে বেশি প্রেফার করি। আপনি কাজের কথায় আসুন। আমরা সম্ভবত অযথা বাজে কথা বলে আমাদের ডিউটি টাইম নষ্ট করছি। হ্যাঁ, বরং সেই ভালো। শুনুন, আমি আপনার সুবিধার্থে রফিকের একটা ক্যারেক্টার প্রোফাইল তৈরি করেছি। একটু ভুল বললেন, আমার কাজের সুবিধার জন্য নয়, বলুন আমাদের ডিপার্টমেন্টের কাজটার সুবিধার জন্য। আপনি আমি দুইজনেই কাজ করছি, তাহলে শুনতে ভালো লাগবে। আচ্ছা, আপনাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করব। এটা থানা, এখানে কোনো ব্যক্তিগত ক্যাজুয়াল প্রশ্ন করা উচিত নয়। আপনি এখন আসুন। আজাদ রহমানের মৃত্যু রহস্য নিয়ে আমি পরে কথা বলবো। আপনি অযথাই রেগে গেলেন মিস শাম্মী। লিভ।
আসবো? প্লিজ। টিভি দেখেছেন? আজাদ রহমানের ওই মার্ডার মিস্ট্রিটা নিয়ে কিন্তু নিউজ মিডিয়া তোলপাড় করে দিচ্ছে। এবার মনে হচ্ছে আজাদ রহমানের সাথে সাথে আপনিও সেলিব্রিটি হয়ে যাবেন। মিডিয়ার কাজই তো কোনো বিষয় নিয়ে তোলপাড় করা, আর আমাদের কাজ হচ্ছে সমাধানের গোড়ায় পৌঁছানো। ওদের কাজ ওদেরকে করতে দিন। আর হ্যাঁ, কি যেন বলছিলেন? সেলিব্রিটি? আজকাল সেলিব্রিটি শব্দটার অর্থই পাল্টে গেছে। মূল সেলিব্রিটি আর ভাইরাল সেলিব্রিটির যে বিস্তর ফারাক আছে, এটা বোঝার মতো জ্ঞানগর্ভ সব মানুষের মস্তিষ্কে থাকতেই হবে এমন কোনো কথা নেই। আপনি যে কেন আমার সমস্ত কথাতে রিয়্যাক্ট করেন আমি সত্যিই বুঝতে পারি না। আপাতত কাজটাকে বোঝার চেষ্টা করুন, তাহলে আমি রিয়্যাক্ট না করে রেসপন্স করব। ওকে? রফিক ধরা পড়েছে। গুড। শুনুন, ওই আজাদ রহমানের ভালো বন্ধু ইমতিয়াজ আহমেদ, ওনার সাথে আমার কথা হলো। দারুণ একটা চাঞ্চল্যকর তথ্য কিন্তু সে আমাদেরকে দিয়েছে, আর তা বিশ্লেষণ করে মোটামুটি কনফার্ম যে খুনি কিন্তু ওই প্রুফ রিডার রফিকই। এই কেসের সঙ্গে প্রকাশকের সত্যি কোনো সম্পর্ক নাই তাহলে? শতভাগ নেই। অথচ ভদ্রলোকের কথাবার্তায় কিন্তু যথেষ্ট ফাঁকফোকর লক্ষ্য করা গিয়েছিল। ইমতিয়াজ আহমেদের স্টেটমেন্ট, ভিকটিমের পোস্টমর্টম রিপোর্ট আর ওই প্রুফ রিডারের ব্যাক হিস্ট্রি কিন্তু একদিকে ইন্ডিকেট করে, আর রেজাল্টটা আই গেস আপনার কাছেও জলের মতো পরিষ্কার। তার মানে বলছেন পরিষ্কার জলের নিচে আর কোনো চঞ্চল মাছের আনাগোনা নেই? কেসটা এত ক্লিয়ার? ম্যাডাম, আজকে আপনার মুডটা অনেক ভালো মনে হচ্ছে। হতেই পারে। কেন, আপনার কোনো সমস্যা? আরে না না, আপনার মুড ভালো হোক বা খারাপ সেখানে আমার কি সমস্যা হবে। বেস্টসেলার একটি ভাইরাল খুনের লেখক আজাদ রহমানের মৃত্যু রহস্য নিয়ে যে নিরীহ কেসটা ফাইল করা হয়েছিল, সেটা শেষটা যে এত ক্লাইম্যাক্সে ঠাসা হবে বোঝাই যায়নি। কিন্তু কোনো গুরুতর কারণ বা পূর্ব শত্রুতার মারাত্মক কোনো রিভেঞ্জ কোনো কিছুই নেই এই খুনের পেছনে। বরং মনে করা যেতে পারে খুনি বরাবরের মতোই মানুষ মেরে ফেলাটাকে সামান্য পিঁপড়া মেরে ফেলার মতো সহজ কাজ বলে মনে করেছে। এই কেসের পুরো তদন্তে বরকতুল্লাহ জান প্রাণ দিয়ে কাজ করেছে। স্বামীর পরিশ্রমটা সত্যি বরকতের চেয়ে তুলনামূলক অনেক কম ছিল। কি রফিক মিয়া, কেমন লাগতেছে? অনেকদিন পরে তো জেলখানায় আসলা, কিন্তু জায়গাটা তো তোমার পরিচিত। কোনো পুরনো স্মৃতিমিতি আসতেছে নাকি মনে? স্যার 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 আমার সাইরা দেন, আমি কোনো দোষ করি নাই। লেখক সাহেবরা আমি খুন করি নাই। তাই নাকি? তাহলে খুনটা করলো কে? ভূতে? আমি জানি না, আমি নির্দোষ, আমার সাইরা দেন। আচ্ছা, তুমি যদি নির্দোষ হও তাহলে তো ছাড়া পাওয়াই, সেইখানে কোনো ঝামেলা তো থাকার কথা না। আচ্ছা রফিক, তুমি যে এর আগে খুনের মামলায় জেলে গেছিলা, ওখান থেকে বাঁচলা কিভাবে? তখনই মনে হয় সাহসটা একটু বেড়ে গেছে তোমার, তাই না? স্যার, আমি কোনো দিনও খুন করি নাই। কোনোদিন ধরো এই নেশা ভাঙ করে মানে মনের খুশিতে খুনটুন করতে ইচ্ছে করে নাই? আচ্ছা, ফালতু কথা থাক, এখন গুড বাচ্চার মতো ঠিক আছে বলো তো, যে আজাদ রহমানের সাথে ওই দিন কোন ব্যাপারটা নিয়ে তোমরা বাকবিতণ্ডা করছিলা? কোনো বাকবিতণ্ড হয় নাই স্যার। আর কতবার কমু, স্যারের বাল্য বন্ধু ভাইরাল হওয়ার জন্য এইসব বানায় বানায় কইতাছে, হ্যাঁ মানুষরে উস্কায় দিতাছে স্যার। তার মানে উনি হার্ট ফেল করে মারা গিয়েছে, তাই তো? কিন্তু কিছু হিসাব যে মিলছে না রফিক। স্যার আমারে ফাঁসায় দিছে। হার্ট অ্যাটাক, হার্ট ফেইলিয়ার, তাই তো? আচ্ছা, হার্ট ফেলটা হঠাৎ কেন হলো বলো তো? মানে ওনার বইয়ের লেখা শেষ, পাণ্ডুলিপি জমা দেওয়া শেষ, তোমার প্রুফ রিডিং শেষ, হিসাব তো বলে তাকে আনন্দিত থাকবার কথা। তাহলে কি অতি আনন্দে হার্ট ফেল হইল? মানে অতি আনন্দেও কি হার্ট ফেল হয়? স্যার, লেখক সাহেব খুব গরমে অতিরিক্ত ঘামতেছিল। সেদিন বাংলা বাজার এলাকায় কারেন্টের লাইন নষ্ট হয়ে গেছিল। বিশ্বাস না হয় বিদ্যুৎ অফিসে খোঁজ নিয়ে দেখেন। ও আচ্ছা, তাহলে অতিরিক্ত গরমে সে হার্ট অ্যাটাক করলেন। আর সেই ঘটনার পরে তুমি সাথে সাথে প্রকাশক সাহেবকে কল দিয়ে জানালে পুরো ব্যাপারটা। দ্রুত আজাদ রহমানকেও হসপিটালে নিয়ে যাওয়া হলো, আর ওখানকার ডাক্তাররা বললেন যে উনি ঘন্টা দেড়েক আগেই মারা গিয়েছে। আচ্ছা, যে হাসপাতালটাতে নেওয়া হলো সেটা তো তোমাদের ওই প্রিন্টিং প্রেসের থেকে অনেকটা কাছেই। তাহলে 1.5 ঘন্টা ধরে তুমি লাশটার সাথে কি করছিলে?
প্রুফ রিডিং? আমি সাথে সাথেই সব জানাইছি, প্রকাশক বাইরে জিজ্ঞাসা দেখেন। আচ্ছা, বাংলা বাজারে তো লোডশেডিং হয়, ঠিক আছে, দ্যাট ইজ ইউজুয়াল, কিন্তু আমি আমার ইনভেস্টিগেশনে যতটুকু পেলাম সেটা হচ্ছে ওদিন নাকি তুমি ইচ্ছাকৃতভাবে দোকানের কাট আউট খুলে রেখে 2 ঘন্টা লোডশেডিং টাইম বাড়িয়ে নিয়েছিলে। না না স্যার, এসব কি কন? এসব মিথ্যা কথা। আমি কেন খামাখা এইসব করবো? খামোখা আমরা আমাদের জীবনে কত কিছুই না করি, স্পেশালি ছোটবেলায়। খামোখা ফড়িংয়ের লেজে সুতা বেঁধে ছেড়ে দিতাম, কি তুমি দিতা না? শোনো রফিক, আমি আমার সম্পূর্ণ ধৈর্য নিয়ে তোমার সাথে এত কথোপকথন করছি, সেটা কেন জানো? না স্যার। শোনো রফিক, বড়শিতে মাছ ওঠার আগে মাছ কিন্তু ওই ছিপিতে ঠোকর দেয়, ঘাই দেয় যেটারে বলে আর কি, ওটা নিয়ে খেলে, মস্করা করে। সেই মস্করা করতে করতে যখন বড়শিটা মাছের মুখে আটকায়া যায়, তখন যে মাছটা ছটফট করে, কি দেখছো না? দেখছো তো? দেখো নাই? তোমরা তো গ্রামগঞ্জের মানুষ, তোমরা তো অবশ্যই বড়শি দিয়ে মাছ ধরছো। এই মাছের ছটফটানিটা দেখতে কিন্তু ব্যাপক ভালো লাগে, স্পেশালি ওই পুকুরের বাত্তি মাছটা ধরা পড়লে আহা কি যে শান্তি লাগে। তুমি হইলা আমার এই রিমান্ড রুমের বাত্তি আসামি। স্যার, আমি নির্দোষ। অবশ্যই তোমার কাছে তুমি নির্দোষ। মানুষ নিজের কাছে, নিজের বিবেকের কাছে কখনোই দোষী হয় না। এবার তুমি আমাকে বলতেই পারো তোমার আবেগ কাজ করে, বিবেক কাজ করে না। খুন করার সময় মানুষের আবেগ কাজ করে, বিবেক কাজ করে না। আচ্ছা, এখন এসব ফেলো, এবার লক্ষ্মী ছেলের মতো বলে ফেলো তো যে লেখক সাহেবকে কোন মোটিভে খুনটা করেছিলে। বলো 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 বলো, জলদি বলো, জলদি বলো। ওই শাম্মী ম্যাডাম আসলে আবার আমার তার সাথে জরুরি মিটিং আছে। আমি বারে বারেই কইলাম স্যার, লেখক হার্ট ফেল কইরা মরছে। ও, তোমার চাচাতো বোনের দেবরও তো হার্ট ফেলই করছিল তাই না? আর বিধান সরকার, উনিও তো মনে হয় হার্ট ফেলই, তাই না? তোমার খুনের লিস্টে তো হার্ট ফেল দেখতেছি ডেঙ্গু রোগের মতো ছড়াইতেছে। স্যার, বাংলা বাজারে তোমার দোকানের কয়েক গজ সামনে সম্রাট নামে একটা ছেলে আছে না? দোকানে দোকানে মালাই চা দিয়ে আবার কাপ কালেক্ট করে, চেনো তাকে? বাচ্চা ছেলে, দাড়ি মোছ এখনো গজায় নাই, হাসলে গালে টোল পড়ে। সে তো আমাকে বলল তোমার খুবছি ঘরে লেখকের সাথে তোমার ব্যাপক কথা কাটাকাটি হচ্ছিল। সম্রাট আমার 2 চোখে দেখতে পারে না স্যার, তাই বানায় বানায় মিথ্যা কথা কইছে। বুঝছি, তুমি অন্য ধাতু। শোনো তাইলে, এই থানায় তোমার মতো অন্য ধাতুর জন্য অন্য এক দারোগা আছে, মোরসালিন দারোগা। দুনিয়ার সবাই তো মিথ্যা কথার বাক্স নিয়ে বসে থাকে, তুমি সত্যটা স্বীকার করে ফেলো, তাইলে ওই মোরসালিন দারোগার সাথে তোমার দেখা, কথোপকথন এগুলো হবে না। আমি খুন করি নাই স্যার। আগে পরে কখনোই করো নাই, তাই তো? স্যার, আমার সাইরা দেন। হ্যাঁ, বুঝছি। যাক, তোমার সাথে অনেক কথাবার্তা বললাম, অনেক আদর যত্নও করলাম, কিন্তু লাভ হচ্ছে না। আমার কাজ এখানে শেষ। এখন তোমাকে অন্য ডিপার্টমেন্টে আপলোড করা হবে। ওই ডিপার্টমেন্টে যাওয়ার জন্য মানসিক প্রস্তুতিটা অনেক ইম্পর্টেন্ট রফিক। সমস্ত প্রমাণ হাতে থাকার পরও রফিকের মুখ খুলছে না। কোনোভাবেই রফিক স্বীকার করছে না সে আসলে মুখোশধারী সিরিয়াল কিলার। বরকতের দীর্ঘ জেরার পরও রফিক তোতা পাখির বুলির মতো একই কথা বলছে, আমি খুন করিনি, আমি নির্দোষ। এবার রফিকের মুখ খোলার অন্য ব্যবস্থা করা হবে। এই থানার মুরসালিন অফিসারের ডলা যারা খেয়েছে শুধুমাত্র তারাই জানে। মুরসালিন অফিসের ডলার নাম তুফান ডলা। কি অবস্থা বলেন তো? রফিককে শুনলাম ডাক্তার এসে দেখে গেল। মোরসালিন সাহেব একটু বেশি নির্দয় না? হ্যাঁ, ওই তো ডাক্তার এসে দেখে গিয়েছে, কোনো সমস্যা নেই। ডাক্তার শুধু পেন কিলার দিয়ে গিয়েছে। আগে ফাঁকে যদি ভদ্র ছেলের মতো সব স্বীকার করে নিত, তাহলে তো আর মোরসালিনের ওই ডলাটা খাওয়া লাগতো না। অবশ্য যে রোগের যে ওষুধ, কিছু কিছু সময় ওই ডলা না দিলে সত্যিটা বের হয় না। আর রফিকের জন্য ডলাটা বেশি প্রয়োজন ছিল, কোনোভাবেই মুখ খুলছিল না। যাক, কেসটা শেষ হচ্ছে তাহলে। মিডিয়ার চাপে তো আমার 12টা বেজে যাচ্ছিল। আচ্ছা, আপনাদের এই ডলা, তুফান ডলা? হ্যাঁ রাইট, তুফান ডলা, এটার কথা আমি আগেও শুনেছি এই থানায়। এই নামের হিস্ট্রিটা কি বলেন তো? আর বলবেন না, অল্প বয়সে কনস্টেবল চাকরিতে জয়েন করবার পর একদিন সে সাকিব খানের তুফান মুভিটা দেখে আসলো। সেই গল্পে গল্পে বলছিল যে মোরসালিন স্যারের মার এতটাই বিভৎস যে তার মারের চোটে আসামির শরীরের ভেতর থেকে ওই যে স্টাবার্ননেসটা থাকে না, সেটা তুফানের মতো নাকি উড়ে চলে যায়। আর এরপরেই সমস্ত সত্যটা গড়গড় করে বেরিয়ে আসে। আর ওই তারপরের থেকে এই মারের নাম তুফান ডলা হয়ে গেল আর কি। আচ্ছা ম্যাডাম,
আপনাকে হাসলে কিন্তু খুব নরম মনের মানুষ মনে হয়। যাই হোক, রাগ করবেন না। মনে হলেও আমি নরম মনের কোনো মানুষ নই, আমি ভয়ঙ্কর কঠিন প্রকৃতির মানুষ। জি, সেটা আমার থেকে আর বেশি কেটের পাচ্ছে। কিছু বললেন? না না, কিছু না কিছু না। চা খাবেন? কি রফিক মিয়া, খুব ব্যথা নাকি শরীরে? জি স্যার। বলছিলাম তো, আগেই যদি সব স্বীকার করতা তাহলে তো এই তুফান ডলা খাওয়া লাগতো না। শোনো, তুমি তো দেখছোই, তাও বললা দিই, মোরসালিন স্যারের এই তুফান ডলা কিন্তু ব্যাপক জিনিস। ডলার চোটে শরীর থেকে আসল জিনিস বাইর হইয়া তুফানের মতো ঘুরতে থাকে। জি স্যার। তোমার স্বীকারোক্তি খুব গুছিয়ে লেখা হয়েছে, একদম টু দ্য পয়েন্ট। জি স্যার। স্যার, একটা কথা। বলো। আমার কি ফাঁসি হইব নাকি যাবজ্জীবন? ফাঁসি তো হওয়ার কথা, কারণ খুন যে শুধু লেখককে করছো তা তো না। ওই আগে পরে হিসাব করলে তো তোমার খুনের লিস্টই এই ঈদের বাজারের মতো। স্যার, আমি কিন্তু ইচ্ছা করে খুন করি নাই, বাধ্য হইয়া করছি। তোমার সাথে আমি খোঁজ গল্প করতে আসিনি। তোমার সাথে আমার একান্তই ব্যক্তিগত কিছু কৌতূহল মেটানোর জন্য কয়েকটা প্রশ্ন করতে এসেছি। বলেন স্যার। আমি জেনেছি, মানে স্টেটমেন্টে দেখলাম, ছোটবেলায় তুমি নাকি প্রচুর পরিমাণে গুইসাপ মেরেছো। কথাটা কি সত্য? জি স্যার। গুইসাপের মতো মোটা চামড়ার একটা প্রাণীকে মারা যথেষ্ট কঠিন। কিভাবে মারতে? গ্রাম দেশে আগেকার দিনে মোটা পলিথিন পাওয়া যাইত ঘরের চালে দেওয়ার জন্য। বাজারের ব্যাগের মাপে ওইটারে শিলায়া আমি গুইল রে ওইটার মধ্যে রেখা দম বন্ধ করে মাইরা ফেলাইতাম। গুইসাপের উপর তোমার এত রাগ কিসের? আমার পোষা মুরগির ডিম আর বাচ্চাগুলারে খায়া ফেলাইতো। গুইলের থুতু শৈলে লাগলে মাংস পচা যায় শুনছি, ওই ডরেও গুইল মারতাম। জীবনের প্রথম খুনটা তাহলে হুবহু সেই গুইসাপ মারার মতো করেই করেছিলে, তাই না? জি স্যার। তারপরেরটা? একই কায়দায় গুইল যেমনে মারতাম। এ পর্যন্ত গুইসাপ নাকি মানুষ, কোনটা খুনের সংখ্যা বেশি তোমার? মানুষের চেয়ে গুইলি বেশি মারছি। তুমি তো যা দেখতে পাচ্ছি মোটামুটি সিরিয়াল কিলার পর্যায়েই পড়ো। তোমাদের কি কখনো ভয় টয় আসে না যে এক না এক সময় তো ধরা পড়েই যাব? যেই কাজে আপনি যত দক্ষ হইবেন ওই কাজ করতে অত ডর ভয় কম লাগবো। আমি যতটুকু শুনেছি তোমার এলাকায় তোমাকে সিদ্ধি রফিক নামে চেনে, মানে নেশাবানি করো আর কি। তো খুন যখন করো তখন কি নেশাগ্রস্ত অবস্থাতেই থাকো? জি না স্যার, আমি বিড়ি সিগারেট গাঞ্জা মদ এইসব খায় টলকা চলার মানুষ আমি না। আমার কোনো বাজে নেশা নাই। আমার একমাত্র নেশা মানুষ খুন করা। আচ্ছা, গাঁজা না খেয়েও ওই যে গাঞ্জা রফিক বা সিদ্ধি রফিক এই নামগুলো পেলে কি হবে? আমি 29টা গাজার গাছ বাড়ির উঠানে লাগাইছিলাম এই জন্য। আচ্ছা, প্রুফরিডার থাকা অবস্থায় তুমি সর্বমোট 3টা খুন করেছো। কিভাবে সম্ভব? এই থানা পুলিশ কেস কাভার এগুলো ম্যানেজ করতে কিভাবে? ওই যে স্যার কইলাম, কাজের দক্ষতায়। ধরো যদি তোমার ফাঁসি হয়, না না ধরার কিছু নেই, তোমার ফাঁসি হবে আমি জানি। যখন তোমার ফাঁসি হবে তোমার শেষ ইচ্ছা জানতে চাইলে সেটা কি হবে? এই প্রশ্নটাও কি স্যার আপনার ব্যক্তিগত কৌতূহল? হ্যাঁ, ওই মৃত্যুর আগে তুমি আসলে কি চাও সেটা জানতে ইচ্ছে করছে। আর একটা খুন করতে চাই স্যার। হোয়াট? কাকে? আছে স্যার। লেখক আজাদ রহমান এবং একটি ভাইরাল খুন ভাইরাল হওয়ার 3 বছর পর দ্বিতীয় দফায় ভাইরাল হলো আবারও। আজাদ রহমানের মৃত্যুটা স্বাভাবিক বলেই চালিয়ে দিতে পেরেছিল রফিক। কোনো দিনই হয়তো রফিক ভাবেনি সে ধরা পড়বে। প্রত্যেকবারের মতো এবারও ঠান্ডা মাথায় গুছিয়ে দিব্যি সুখে কাটছিল রফিকের দিনরাত্রি। কেউ কিচ্ছুই টের পায়নি নিশ্চিত। কিন্তু হঠাৎ আজাদ রহমানের বাল্যবন্ধু দেশে এসে আজাদ রহমানের মৃত্যু নিয়ে পেরেশান করে তুলল। বেস্টসেলার একটি ভাইরাল খুনের শেষ 9 পাতায় যা যা লেখা হয়েছিল তা আসলে অন্য কারো লেখা বলে দাবি করেছিল উনি। রফিকের সঙ্গে শেষ 9 পাতা নিয়েই ভাইরাল খুনের অমানবিক নতুন কাহিনী সাজাতে হয়েছিল সেদিন। রফিক পাণ্ডুলিপির শেষ 9 পাতা হারিয়ে ফেলার পর কোনোভাবেই যখন আজাদ রহমানকে বোঝাতে পারছিল না
তখনই তর্কাতর্কি শুরু হয়। এক পর্যায়ে পরিস্থিতি ভয়ানক রূপ নেয়। লেখককে নতুন করে শেষের 9 পাতা আবারও লিখে দেওয়ার অনুরোধ করেছিল রফিক বারবার, কিন্তু আজাদ রহমানের এক কথা উনি একবার যা লিখে ফেলেন, দ্বিতীয়বার হুবহু সেটা লেখা আর সম্ভব নয়। লেখক খুব দ্রুতই তার লেখা পুরনো গল্প ভুলে যান। শেষের 9 পাতা হারানোর দায়ে রফিককে পুলিশে দেবেন বলেন। রফিকও ভীষণ রেগে যায় এবং রফিকের ভাষ্যমতে আজাদ রহমানকে খুন করার কোনো পূর্ব পরিকল্পনা বা ইচ্ছা না থাকা সত্ত্বেও এই খুনটা তাকে করতে হয়। সবকিছু সহজে শেষ করতে পারে রফিক। লেখকের মৃত্যুর পর পুরো পাণ্ডুলিপি আবার পড়ে, ঠান্ডা মাথায় নিজের মতো করে শেষের 9 পাতা সে লিখে ফেলে। এই যাত্রায় তার প্রুফরিডার প্রফেশনটাই দারুণভাবে সাহায্য করেছিল রফিককে। অন্যদিকে উপন্যাসের পাণ্ডুলিপি কমপ্লিট করে আজাদ রহমানের শুধুমাত্র প্রথম এবং শেষ অধ্যায়ের পুরোটা পড়ে ভয়েস টেক্সে বাল্যবন্ধু ইমতিয়াজকে অস্ট্রেলিয়ায় পাঠিয়েছিল। কারণ ইমতিয়াজ যে কোনো বইয়ের প্রথম আর শেষটাই আগে পড়ত ছাত্রজীবন থেকেই। ইমতিয়াজ প্রথম অধ্যায় শুনলেও শেষ অধ্যায়টা আর ব্যস্ততার চাপে শুনতে পারেনি। বন্ধুর মৃত্যুর পর বইটা পড়েছে ঠিকই, হঠাৎ কিভাবে যেন পুরনো টেক্সট ঘাঁটতে গিয়ে আজাদ রহমানের ভয়েস টেক্সট চোখে পড়ল। বাল্যবন্ধুর কণ্ঠ শুনতে গিয়ে একটি নতুন রহস্য বেরিয়ে এলো। শেষ অধ্যায় শেষে আজাদ রহমান ইমতিয়াজকে বলেছিল একটি ভাইরাল খুনের শেষ অধ্যায় সবচেয়ে মর্মান্তিক রূপ পাঠকদের স্পর্শ করবে, অথচ বই থেকে মর্মান্তিক সেই শেষ অধ্যায় গায়েব কেন? যদি পুরনো পাণ্ডুলিপিটা পাওয়া যেত তাহলে সন্দেহ দানা বাঁধত না কখনো। তন্ন তন্ন করে খুঁজেও মূল পাণ্ডুলিপির কোনো কপি আজাদ রহমানের বাড়ি কিংবা প্রকাশকের ঘর কোথাও নেই। আশ্চর্য! একজন লেখক কোনো অবস্থাতেই নিজের লেখা প্রথম উপন্যাসের পাণ্ডুলিপি অযত্নে রাখবেন না বা হারিয়ে ফেলবেন না। মূল পাণ্ডুলিপিটা খুঁজে না পাওয়ায় পুরো বিষয়টা তাই নতুন করে সামনে এলো। রফিক দক্ষ এবং পাকা সিরিয়াল কিলার, কিন্তু ওই যে নিয়তি বোধহয় হাঁপিয়ে উঠেছিল, নইলে এত তাড়াহুড়ো করে পাণ্ডুলিপি গায়েব করতে যাবে কেন? অবশ্য নষ্ট না করে উপায় ছিল না। লেখকের হাতের লেখা এত বাজে, কোনোভাবেই রফিক আজাদ রহমানের লেখার মতো লেখাটা রপ্ত করতে পারেনি। আজাদ রহমানের অসংখ্য ভক্তকুল এবং মিডিয়ার চাপে এই মৃত্যু রহস্য দ্রুত সমাধান করা হলো। রফিকের ফাঁসি কার্যকর হওয়ার আগেই রফিককে মৃত অবস্থায় জেলখানায় পাওয়া গেল। জেলখানার ডাক্তার জানালেন রফিকের মৃত্যু হয়েছে শ্বাসরুদ্ধকর অবস্থায়। রফিক তার দীর্ঘ জীবনে শ্বাসরুদ্ধ করে অনেক মানুষ খুন করেছে, তার সবই সে নিজে স্বীকার করেছে। আচ্ছা, এমন কি হতে পারে নিজের মৃত্যু অন্যের হাতে হবে এটা রফিকের ঠিক মনোভূত হয়নি, তাই নিজের কাজের দক্ষতা শেষবারের মতন ঝালিয়ে নিল? কি জানি, আমরা ভাবি জীবন রহস্যময়, অথচ গভীরভাবে উপলব্ধি করলে বোঝা যায় বিশ্বব্রহ্মাণ্ডে মানুষের মনের চেয়ে রহস্যময় বস্তু দ্বিতীয়টি আর হয় না। বন্ধুরা, এতক্ষণ ধরে শুনছিলেন কুয়াশা ক্লাসিকের আজকের গল্প একটি ভাইরাল খুন। লিখেছেন মাকসুদা রহমান মেঘনা এবং নাট্যাংশ পরিচালনায় ছিলেন আনিকা চৌধুরী প্রিয়ন্তী। খুবই চমৎকার একটি গল্প, আশা করছি আপনাদের ভালো লেগেছে। তো আগামী সপ্তাহে আবারও আসছি সোমবার ঠিক একই সময়। আরও কথা দিয়েছিলাম, সেগুলোর প্রস্তুতি চলছে, কাজ চলছে। অচিরেই সেই কাজগুলো ইউটিউব চ্যানেলে অথবা ফেসবুকে আপনারা পাবেন। সেই পর্যন্ত আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেননি, অর্থাৎ আরজে শারমিন অফিসিয়াল ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলবেন এবং অন্যদেরকেও বলবেন সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন কোনো নোটিফিকেশন আপনারা সহজেই পেয়ে যেতে পারেন। তা আজকে এই পর্যন্তই থাক। সবাইকে শুভরাত্রি জানিয়ে আমি আরজে শারমিন বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।